আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হোসাইন। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও উজানের ঢল কিছুটা কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তিস্তা, ধরলা, দুধকুমার নদের পানি বেড়ে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট সহ আশপাশের জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে সুরমা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা সহ আশপাশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে বন্যা দুর্গতরা। এদিকে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এছাড়া লালমনিরহাট ও রংপুর সহ উত্তরাঞ্চলের স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জে যারা বসবাস করতেছেন, বিশেষ করে যারা নিচতলায় আছেন, তাদের অবস্থা খুবই খারাপ। শাকসবজি পাটা সবগুলো তলে গেছে, কচি কচি তলাইছে, তারপরে লৌকিয়া ছাড়া বিড়বের বাইনে। আটু পানির উপরে, বাসার ভিতরেই পানি। আমি বাচ্চাদের নিয়ে অন্য বাসায় আছি, আর এখন অফিসে যাচ্ছি এই পানি ভেঙে। এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, বন্যার সবশেষ কি অবস্থা সেখানে জানাবেন, আর প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটাও জানাবেন আমাদের। মালিহা, আপনাকে জানিয়ে রাখছি যে সকাল 9টার পরিসংখ্যান অনুযায়ী তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে কিন্তু এখন বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলা নদীর পানি কিন্তু 16 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর দুধকুমার নদীর পানি কিন্তু এখন স্থিতিশীল রয়েছে। তো এই হঠাৎ করেই ব্যাপক আকারে পানি বাড়ার ফলে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদী অববাহিকা রয়েছে এগুলো কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে নাগেশ্বরী এবং বুরুঙ্গামারি এবং সদর সহ রাজারহাট এলাকার যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তো বাড়িঘরের পানি না উঠলেও নিচু যে জায়গাগুলো রয়েছে বা বাড়িঘরের আশেপাশে পানি উঠেছে, ফলে কিন্তু এখানকার মানুষের যোগাযোগ যে বিষয়টা সেটা কিন্তু ছিন্ন রয়েছে। তারা ভেলা এবং নৌকা যোগে কিন্তু মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করছে। আমি এখন অবস্থান করছি নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের ফান্দের চর এলাকার, ঠিক আমার পিছনে রয়েছে চরটি। এই চরে কিন্তু অধিকাংশ বাড়িঘরের পাশ দিয়ে পানি উঠেছে। যে বাড়িঘর ভিটে উঁচু সেখানে পানি ওঠে নেই, তবে যে নিচু বাড়িগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানিবন্দী রয়েছে। এখানকার লোকজন যেটি জানিয়েছে যে প্রায় 1 সপ্তাহ যাবৎ তারা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের যোগাযোগ থেকে শুরু করে খাওয়া দাওয়া অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে স্বল্প মেয়াদের বন্যা চলছে, 2-1 দিনের মধ্যেই বন্যার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যার্তদের জন্য ত্রাণ সহযোগিতা চলছে এবং বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে প্রশাসন। এছাড়া কিন্তু কৃষিতে অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ যাবৎ কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী 453 হেক্টর আবাদি জমি কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে। ফলে এই আবাদি জমিগুলো ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মালিয়া, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। কক্সবাজার শহরের বাদশাঘোনায় পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রী সহ স্বামীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় ওমর ফারুক, জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। ভোরে শহরের 9 নম্বর ওয়ার্ড এলাকায় হয় এই দুর্ঘটনা। ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির জানান, রাতভর বৃষ্টির কারণে ভোর 3:30টার দিকে হঠাৎ পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এর আগে গত বুধবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় 10 জনের মৃত্যু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে অন্য কোনো দেশের সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 2টার দিকে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 4টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে। সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি অর্থনীতি, যোগাযোগ ও জ্বালানিতে গুরুত্ব দিয়ে 2 দেশের মধ্যে 10 থেকে 13টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। তিস্তা বিষয়ে আসতে পারে নতুন প্রস্তাব। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও এ সফরে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। কাল রাত 9টায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে আসা মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ। এতে টেকনাফ সীমান্তের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, গত 4 দিন ধরেই ভেসে আসছে বিকট শব্দ। আজ ভোর থেকেও থেমে থেমে হচ্ছে বিস্ফোরণ। টেকনাফের নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের রোহিঙ্গা অধ্যুষিত কাদেরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রাম থেকেই মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেডের শব্দ আসছে। এতে সীমান্তে আতঙ্ক দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাখাইন রাজ্যে মংডুর দখল নিতে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফ থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সীমান্তের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর চলমান পরিস্থিতিতে স্থানীয়দের আতঙ্ক দূর করতে কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন, জানাবেন আমাদের। বিদ্রোহী গ্রুপ রয়েছে তাদের কিন্তু দখলে নিয়েছে। পাশাপাশি সর্বশেষ যে বড় শহরটি রয়েছে মংডু তার আশেপাশের এলাকাতে কিন্তু দখল নিতে আরাকান আর্মি সহ বিদ্রোহী গ্রুপটা কিন্তু মরিয়া হয়ে উঠেছে। এর প্রেক্ষিতে আমরা একটু আগে কথা বলেছিলাম, এখানকার যারা রোহিঙ্গা নেতা রয়েছে তারা কিন্তু সেখানকার আত্মীয় স্বজনের বরাদ দিয়ে জানিয়েছেন বেশ কিছুদিন আগে সেখানকার রোহিঙ্গাদেরকে আরাকান আর্মি তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে গত বুধবার থেকে কিন্তু আবারও কিন্তু তুমুল লড়াই শুরু করেছে আরাকান আর্মি এবং বিদ্রোহী গ্রুপের সাথে জান্তা সরকারের মধ্যে। এর প্রেক্ষিতে যে প্রভাবটা কিন্তু বাংলাদেশের যে সীমান্তে, বিশেষ করে টেকনাফ সীমান্তে পড়েছে, বিশেষ করে যে সাবরাং ইউনিয়নের শাহপুর দিয়ে টেকনাফ সদর সেন্টমার্টিনে পড়েছে, সেখানকার বাসিন্দাদের কিন্তু নিয়মিত বোম ভাঙছে যে বিকট শব্দে। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন যে মিয়ানমারের মর্টার শেল এবং ভারী অস্ত্রের জনজনানিতে তারা কিন্তু আতঙ্কে রয়েছে। বিশেষ করে যারা নাফ নদী নির্ভর জনগোষ্ঠী রয়েছে তাদের কিন্তু আতঙ্ক উদ্বেগ কিন্তু বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বেশি প্রভাব পড়ছে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। আপনি ইতিমধ্যে অবগত রয়েছেন, সেই প্রভাবের কারণে যে একটা সেন্ট মার্টিন নৌরুট রয়েছে, সেই নৌরুটটি কিন্তু এখনো অব্দি চলাচল বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে তারা এক ধরনের সেন্ট মার্টিন বাসীর এক ধরনের বন্দি বললেই চলে। একটু আগে আমি সেখানকার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সাথে কথা বলছি। তিনি জানিয়েছেন তারা এখনো অব্দি পর্যন্ত তারা চলাচল করতে পারছে না, যার কারণে কিন্তু সেন্ট মার্টিনের ওষুধ সহ নানা সংকটে ভুগছেন। পাশাপাশি যারা রোগীরা রয়েছে, রোগীরাও কিন্তু ধন্যবাদ আপনাকে। ঈদ শেষে জীবিকার টানে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে ঈদ যাত্রায় ফিরতি ট্রেন, লঞ্চ ও বাসের যাত্রীর চাপ খুব বেশি না থাকায় অনেকটা স্বস্তিতে ফিরছে মানুষ। স্কুল ছুটি থাকায় অনেকে পরিবারকে রেখে একাই ঢাকা ফিরছে। এদিকে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেনি তাদের অনেকে এখন ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল সবখানে একই চিত্র। ভোর থেকেই রাজধানীর সদরঘাটে আসতে থাকে দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। বাসের ফিরতি যাত্রা অনেকটা নির্বিঘ্নে থাকলেও ট্রেন ও লঞ্চে 2 থেকে 3 ঘন্টা দেরিতে পৌঁছানোর অভিযোগ করেছে যাত্রীরা। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করেছে তারা। এরপরে রেল স্টেশন আমরা যথারীতি ফাঁকাই পাচ্ছি। এখন ঈদের পরে ছুটি পাইছে, এই জন্য আসলে নির্ভেজালভাবে এবং ঝঞ্ঝাট মুক্তভাবে বাড়িতে যাওয়ার জন্য আসলে ফ্যামিলি সহ বাড়িতে যাচ্ছি, যাতে সুন্দরভাবে ঈদ কাটানো যায়। তো সুন্দরভাবে এসেছি এবং ওয়েদারও ভালো ছিল এবং খুব মানে আমরা আরামে এসেছি, কোনো গাড়ি টাড়ি কোনো সমস্যা হয়নি, জ্যাম ছিল না। রাস্তা একদম ফাঁকা। আমরা 8:30টায় গাড়ি ছাড়ছে, এখন সময়তে 11টা বাজে, 3.5 ঘন্টা আমরা চলে আসছি ইনশাল্লাহ। ভাড়া সাইডে বেশি, আমি 700 টাকা বলেছি, আর নেবে না। কোরবানির ঈদ মৌসুমের মধ্যে রাজধানীর বাজারে এবার কাঁচা মরিচের দাম বেড়ে 300 টাকা ছাড়িয়েছে। বেড়েছে পেঁয়াজ ও আলুর দামও। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি, ডিম ও রসুনের দাম। এছাড়া বেশিরভাগ সবজি ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে। ঈদের ছুটি শেষ হলেও নিত্যপণ্যের বাজারগুলোতে এখনও ভালোভাবে বেচাকেনা শুরু হয়নি। এর কারণ ঈদের রাজধানী ছেড়ে যাওয়া মানুষের একটা অংশ এখনও ঢাকায় ফেরেনি। বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে, ক্রেতা উপস্থিতিও কম। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছে ঈদের বন্ধের কারণে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম।
সপ্তাহে ঈদের আগে ছিল কাঁচামরিচ 120 থেকে 180 টাকা, যেটা সবচেয়ে ভালোটা ছিল 180 টাকা কেজি। অথচ এখন এটা কোরবানি ঈদ উপলক্ষে কাঁচামরিচের দাম একটু বেশি বাড়ছে। ঈদের আগের দিন আমরা ব্রয়লার বিক্রি করছি 180-200 টাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, বাজারের কেমন অবস্থা দেখতে পাচ্ছেন, আর কাঁচামরিচ ও পেঁয়াজের দাম এত বেশি বাড়ার পেছনে কি বলছে বিক্রেতারা, জানাবেন। হ্যাঁ মালিহা, কাঁচা মরিচের দাম ঈদের আগে 120 থেকে 180 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছিল, সেটি এখন প্রকারভেদে 180 থেকে 280 এমনকি 300 টাকার বেশিও কোথাও কোথাও বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের এই যে অস্বাভাবিক দাম, এর পেছনে বিক্রেতারা বলছেন যে এখন কাঁচা মরিচ দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ উপলক্ষে রাজধানীতে সরবরাহ কম হচ্ছে। এই সরবরাহ কম হওয়ার কারণে এটি দাম বেড়েছে। অন্যদিকে চাহিদা বেশি, এখন কোরবানি ঈদের সময়ে কাঁচামরিচের চাহিদা অনেক বেড়েছে। এর বাইরে পেঁয়াজের দাম, যেটি ঈদের আগে 5 থেকে 60 টাকা ঈদের আগের চেয়ে বেড়েছে। আলুর দামও 5 টাকা বেড়েছে। এভাবে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। এবং সবজির ভেতরে শসা রয়েছে, শসার দাম ঈদের আগে ছিল 70 থেকে 80 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 130 থেকে 40 টাকা। টমেটো 70 থেকে 80 টাকা বিক্রি হতো, সেটিও এখন 130 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। তো এর পেছনে সরবরাহ কম থাকাকে দায়ী করছেন বিক্রেতারা। আর বাজারে কিছুটা কমেছে এই সময়টিতে, যেহেতু কোরবানি হয়েছে, অনেক গরু জবাই করা হয়েছে, মানুষের ঘরে ঘরে গোশত রয়েছে, যে কারণে মুরগি এবং ব্রয়লার মুরগির দাম কমেছে, প্রায় 30 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে, কোথাও কোনোটা 10 টাকাও কমেছে। সোনালী মুরগি, দেশি মুরগি, ব্রয়লার মুরগি সবগুলোর দামই কমেছে। এছাড়া ডিমের দাম আমরা যেটি দেখেছি 10 টাকা কমেছে। যেটি লাল ডিম, যেটি ব্রয়লার ডিম, যেটি বিক্রি হতো 160 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 150 টাকা। এছাড়া সাদা ডিমটি 150 টাকা বিক্রি হলো, সেটি এখন 140 টাকা বিক্রি হচ্ছে। তো এই ছিল বাজার থেকে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা। গেল মধ্যরাতে 839 জন হজ যাত্রী দিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা জানায় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই, সুন্দরভাবে পরিচালিত হয়েছে হজের সার্বিক কার্যক্রম। এ সময় সৌদি থেকে ফেরা হাজিরাও হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের সন্তোষ জানায়। এবার বাংলাদেশ থেকে 85,225 জন হজে যায়। হজ পালন করতে গিয়ে 31 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।